বসেই আছি এই ওয়ার্ল্ড ক্লকটা খুলে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বেলেঘাটা কুলিয়া দেখা যাচ্ছে 3টে বোধহয় 35 না 36, কটা বাজে দেখাচ্ছে? 3:35 দেখাচ্ছে। টাইমটা দেখিয়ে দিলাম, গুগল টাইম, রাত্রির এখন। একটু আগেই লাইভটা শেষ করলাম এবং লাইভের বোধহয় লাস্ট 40-45 মিনিট বা নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা যে বিষয়টা নিয়ে ছিলাম, যার জন্য প্রচুর মানুষ ভূয়সী প্রশংসা করলেন, সেটা হচ্ছে গিয়ে সৌভিক বসাক বলে এক ছেলে, যে আমাদের সমর্থক, আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেরও মেম্বার। তার বাবা সঞ্জীবনী হসপিটালে ভর্তি লাস্ট 10-12 দিন ধরে, এটা তো আমি জানতাম। লাইভ চলাকালীনই আমার কাছে এই আপডেট এসেছিল, ও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা রয়েছে প্রায় 100+ মেম্বার, তারা তো প্রত্যেকেই দেখেছে যে লাইভ চলাকালীনই হোয়াটসঅ্যাপ গ্রুপে ও ছবি পোস্ট করেছিল ওর বাবার এবং ওর প্রেসক্রিপশন। তো সেটা নিয়ে লাইভে হলো। 6 ইউনিট ব্লাড লাগবে, তার জন্য টাকা পয়সা লাগবে। সবাই টাকা পয়সার সাহায্য করলো। আমার কাছে কোনো অনলাইন পোর্টাল ছিল না, তো আমি তাপসদাকে বলি, তাপসদা আমার হয়ে সাহায্য করে। এই বিষয়টা যখন চলছে লাস্ট 8 ঘন্টা 40 মিনিট ধরে একটা লাইভ চলছে, তার মধ্যে ইন্টারাক্ট করতে চাইনি আমার বেটার হাফ। আপনারা দিদি, বৌদি, কাকিমা যে যেভাবে ডাকেন বা যে যেভাবে চেনেন সেটা বলতে পারেন। আমাকে আমার মিসেস ইন্টারাক্ট করতে চায়নি, যা হয়েছে হতে দিয়েছে। এবং লাইফটার মোটামুটি শেষ দিকে যখন আমরা একটা সিদ্ধান্তে আসি সবাই মিলে, মোটামুটি সমস্ত আমার ভিউয়ার্স, ফ্যামিলি মেম্বার, আমি ভিউয়ার্স বলবো না, ফ্যামিলি মেম্বার এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক নির্বিশেষে, যখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আগামীকাল বিকেলবেলা আমরা সঞ্জীবনী নার্সিংহোমে যাব এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জার্সি পরেই যাবো, এটার বিশাল বড় ডাক ছিল এবং সেই আমার ডাকে সবাই আপনারা সাড়া দিয়েছিলেন। তখন ও তো লাইভটা দেখছিল, আমার লোকজন ওকে ফোন করছে, ওকে টাকা পাঠাচ্ছে, ফোন পে অ্যাকাউন্টে টাকা নিতে পারছে না, তার টাকা ফেরত করছে, যাবতীয় যা চলছে প্যারালালি লাইভটাও দেখছে। তখন ও আমাকে প্রথম ফোন ব্যাক করে, তার আগে ও আমাকে ফোন করছিল, তার আগে আমি ওকে ফোন করে করে বারবার খবর নিচ্ছিলাম। লাইভটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো বিষয়টা যেটা হলো, সেই সময় প্রথম ফোন করে বলল যে যদি এটা আমরা যাই তাহলে হয়তো একটা বাজে কিছু হতে পারে, ডক্টরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, তো ওর পেশেন্টের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সেই সময় আমার বেটার হাফ বা আমার মিসেস বলুন আরো অনেকটাই স্যাঙ্গুইন হয়ে গেছিল এবং লাইফটা শেষ করার আমি প্রত্যেকের নাম লিখে রেখেছিলাম। এই কারণে লিখে রাখিনি যে কারোর টাকা ফেরত দেব বা কাউকে অন্যরকম ভাবে কিছু ইসের বিষয় ছিল না। লিখে রাখার একটাই কারণ ছিল যে কোনো না কোনো দিন তো একটা মিট আপ করবো, বা আমার তরফ থেকে কোনো একটা কি বলবো, একটা কি মানে গেট টুগেদারের তো অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো সেখানে সেই মানুষগুলোকে স্পেশালি কে ফোন করে ডাকতাম, যে মানুষগুলো এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইনস্ট্যান্ট, সে 100 টাকা থেকে 1,500 টাকা অবধি যাই হোক না কেন, সেই মানুষগুলোকে আমি নিশ্চয়ই ডাকবো, সেটা নিয়ে আমি কোনো দ্বিমত নেই, কারণ মানুষরা মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। কিন্তু যেখানে 90 জন মানুষ একটা সময় এই লাইভটা দেখছিলেন এবং লাস্ট বোধহয় আমি যদি ভুল না হয় 67 না 68 জন মানুষ এই 1 ঘন্টা ধরে এই লাইভটাতে ছিল, লাস্ট 1 ঘন্টা ধরে প্রায়, যখন এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা নিয়ে আমরা কথা বলে চলেছি এবং কিভাবে তারকে হেল্প করা যায় বা আলটিমেটলি তার কি সলিউশনটা বেরালো, যে ব্লাড কি জোগাড় হলো, এই খবরটা না পাওয়া অব্দি সেই মানুষগুলো বেরায়নি। সেই মানুষগুলোর প্রত্যেকের কাছে আমি আবারও করজোরে প্রণাম জানিয়ে মাথা নত করে আমি তাদেরকে বলি যে আপনারা মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু ওই একটা মানুষ যার বাবার জন্য আমরা এতটা করলাম, দুটো হাত, দুটো পা, দুটো চোখ মানুষের মতো দেখতে হলেই বোধহয় মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব বোধহয় থাকে না, মানুষের চামড়া বোধহয় প্রত্যেকের গায়ে থাকে না। আমার মিসেস যখন এই বিষয়টা বলল আমাকে যে আমার কোথাও সন্দেহ হচ্ছে যে সামথিং ইজ রং, তখন আমি লাইফটা শেষ করার পরে ও আমায় বললো, আমি ওকে ফোন করলাম। আমি ওকে ফোন করে একটা ছোট্ট টোটকা বললাম যে দেখ, বিষয়টা হচ্ছে কাল আমরা তো একটা ভারী সংখ্যা উপস্থিত হব, তো যারা টাকা দিয়েছে কি দেয়নি কোনো বিষয় নয়, কেউ হয়তো গিয়ে এই প্রশ্নটা করতেই পারে যে আপনাদের ব্লাড লাগবে, তো আপনারা 7 সন্ধ্যায় কেন বলেন না, এই কানা রাত্রিরে কেন ব্লাডের রিকুইজিশন দিয়েছেন, বলেছেন হ্যাঁ ব্লাড লাগবে এক্ষুনি অ্যারেঞ্জ করে দিতে হবে। এই প্রশ্নটা যদি কেউ করে, ওরা এরকম বলবে না তো যে না
আমরা তো এরকম কিছু বলিনি। আমি এইটুখানি জায়গা অবধি তাও ভেবেছিলাম, আমি এর পরেরটা তো ভাবতেই পারিনি। ও আমাকে বলে যে না এটা তো এসের বিষয়, তখনও আমাকে কনভিন্স করার চেষ্টা করে যাতে আমরা না যাই। এবং তারপরে ও যখন দেখলো যে আমাকে সেটা কনভিন্স করতে পারছে না, তখন ও আলটপকাই বলে ফেলে। আমি যে লাইভে বলছিলাম না যে ওর ম্যাচিউরিটি নেই, ম্যাচিউরিটি ওর ভালো দিকে ছিল না, কিন্তু খারাপ দিকের এতটা ম্যাচিউরিটি থাকবে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো ও আমাকে আলটপকাই বলে ফেলে যে আমি তোমাকে সঞ্জীবনীর ল্যান্ডলাইন নাম্বার দিচ্ছি, তুমি ফোন করে দেখো না, জিজ্ঞেস করো না, বলো না। ও ভাবেনি যে আমি ওর থেকে নাম্বারটা চাইবো এবং আমি ফোন করবো, ভেবেছিল হয়তো আমি ওকে বিশ্বাস করবো। আজ না হোক কাল সে বিশ্বাসটা এমনিই ভাঙতো। তো রাত্রির বেলায় যখন আমি ফোন করি এবং সেখান থেকে যখন আইসিইউতে ফোনটা ট্রান্সফার করা হয় এবং ওকে আমি লাইনে রাখি কনফারেন্সে, সিস্টাররা বলছে যে এই পেশেন্ট তো ডিসচার্জ হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা 8:20 সময়। আমি বলছি কি বলছেন? বলছে হ্যাঁ। আনছি, বলছে আপনি পেশেন্ট পার্টি, আপনি জানেন না যে পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে? আনছি পেশেন্টের ছেলে লাইনে আছে, আপনারা কথা বলুন। তখনও সে সিস্টারদেরকে বলছে যে রিকুইজিশন চেয়েছে, টাকা পাঠিয়েছি আমি। সিস্টাররা বলছে কাকে টাকা পাঠিয়েছেন? আমি ওকে বারবার বলছিলাম লাইভে যে আমার লাইভের ব্লাড নিয়ে রিলেশনের প্রথম প্রশ্নই আমার ছিল যে ব্লাডের এগেনস্টে কেন ব্লাড নেবে না? ব্লাডের এগেনস্টে তো ব্লাড নেবে। আমি ব্রেড টু বেড ব্লাড দিচ্ছি, আপনি আপনার ব্লাড দিয়ে দিন, বা আমি যদি সেম গ্রুপেরই ব্লাড দিই আপনি সেখান থেকে ব্লাড দিন, বা আমি ব্লাড ব্যাংক থেকে ব্লাড তুলে আনি। কোঠারি থেকেই ব্লাড কিনে আনতে হবে এটা কেন বলছে? তো কিছু নার্সিংহোমের তো এরকম বিষয় থাকেই। তো আমরা এই নার্সিংহোমটাকে নিয়ে লাইভে বিস্তারিত কথা বলেছি, অনেক বাজে কথা বলেছি। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চাইতে হবে, জানি না কিভাবে চাইব। এই ভিডিওর মাধ্যমে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চেয়ে নিলাম, কারণ আপনার আন্ডারে ডক্টর কি বলেছিল, ডক্টর সুমিত সাহা বোধ হয়, সুমিত সাহা আইদার সুবীর সাহা, যে কোনো একজন হবে, সেই ডাক্তারের আন্ডারে ভর্তি ছিল পেশেন্ট। এবং যখন মানে সেই পেশেন্টই নার্সিংহোমকে এই জায়গায় আমাদের সামনে তুলে ধরেছে। আমরা তো লেবেন, আমি তো লাইভ করছি 11:30 থেকে। একটার সময় যদি কেউ আমাকে বলে 11:15 সময় যে আমার বাবার এই অসুস্থ, এবং শুধু আমাকে বলে না, গ্রুপে মেসেজ করে যদি বলে, এবং গ্রুপ থেকে মানুষজনরা লিখতে শুরু করে ইউটিউবের লাইভের কমেন্টে যে দাদা তুমি একটু দেখো, তুমি একটু বলো, তাহলে সাপোর্ট হবে। কোনো সাবস্ক্রাইবার বন্ধু বোধহয় ফোন করছে, গ্রুপে কেউ রয়েছে হয়তো, সে হয়তো ফোন করছে এই বিষয়টা। গ্রুপে আমি একটা ভয়েস অলরেডি ছেড়েছি। তো বিষয়টা হচ্ছে যে ওর বাবাকে রিলিজ করে নিয়ে গেছে ওই 8:20 সময়, তারপর এই ঘটনা। এরপর কি আদৌ আর ভবিষ্যতে কোনো মানুষের পাশে দাঁড়াবো? আমি ওকে শুধু এইটাই প্রশ্ন করেছিলাম, যেই বাবাকে তুই নিজে রিলিজ করে নিয়ে গেলি, সেই বাবার নাম করে তুই মিথ্যে কথা বলে এইভাবে টাকা তুললি। তোর যদি টাকা ধারই লাগতো না, আমার ধার দেনা হয়ে গেছিল, সেই জন্য আমি ধার দেনা করে টাকা তুলতে পেরেছি? 40,000, মাত্র 4-5 হাজার টাকা তুলতে পেরেছিস। যদি 40,000 টাকা তুলতে পারতি বা 4 লাখ টাকা তুলতে পারতি, তাহলেও নয় বুঝতাম যারা বড় চিটিংবাজি করলি আর সেখানে কোথাও তুই আমাকেও জড়ালি। সেটা তো নয়, সামান্য 4-5 হাজার টাকার জন্য। তো এই রাত্রিরেই ওকে দিয়ে সবার টাকা ফেরত পাঠিয়েছি। আমি তো সবাইকে যোগাযোগ করতে পারছি না এত রাত্রিরে। বাট বিষয়টা হচ্ছে যে যারা যারা আপনারা এই ভিডিওটা দেখবেন, যারা লাইভ দেখেছেন এবং যারা টাকা পাঠিয়েছিলেন, তাদের প্রত্যেকের স্ক্রিনশট আমি নিয়েছি। যে টাকা পাঠাবার যেরকম দেওয়ার সময়ও স্ক্রিনশট নিয়েছিলাম, সেরকম ফেরত দেওয়ার সময়ও স্ক্রিনশট নিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানাবেন আমাকে এই ভিডিওতে কমেন্ট করে যে আপনারা আপনাদের টাকা ফেরত পেয়েছেন কিনা। আর যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা অবশ্যই ফোনে জানাবেন যে আপনারা টাকা ফেরত পেয়েছেন কিনা। ভবিষ্যতে কোনো মানুষের পাশে দাঁড়াতে গেলে 100 নয়, 1000 নয়, 1 লক্ষ কোটি বার হয়তো ভাবতে হবে। এই কি মনুষ্যত্বের পরিচয়, যেখানে সবাই দলমত নির্বিশেষে সবাই কি ওর পাশে দাঁড়াবার আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে আগামীকাল আমরা ওর পাশে দাঁড়াবো। আমি তো আমার পুরো পরিবার নিয়ে ওর পাশে দাঁড়াতে যেতে চেয়েছিলাম। সবাই সবার মতন করে আসতো, সবাই সবার মতন করে হতো। আজকের ডেটেও আমি বলবো জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান। আজকের পর আমি অবশ্যই বলবো, সারা জীবন এটা আমি বলে যাব। কারণ আমার তো একটা প্রাপ্তি তো নিশ্চয়ই হয়েছে, যে মনুষ্যত্ব তো হারিয়ে যায়নি। কিন্তু এই যদি সত্যিকারের মানে পরিণাম হয়ে থাকে, আমি পারলে সবকিছু দিতে পারতাম। তার ছবিও আমার কাছে রয়েছে, তার যাবতীয় যা আমার কাছে সবই রয়েছে। আমার লাইভে সে বহুবার এসছে, আমার পুরনো লাইভে গিয়েও লোকজন তাকে দেখতে পারে, সেটা তো সে কোনোদিনও ডিলিট করতে পারবে না। কিন্তু আমি তাকে এইটুখানিতে মুক্তিই দিলাম যে এই ইসের তরফ থেকে আমি কিছু এক্সপোজ আমার এখানে আর দিলাম না তাকে।
এইটুখানি তাকে মুক্তিই দিলাম। আবারও বলি, দুটো হাত, দুটো পা, দুটো চোখ থাকলেই মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না। যে মানুষগুলোর মনুষ্যত্ব বোধ নিয়ে এতক্ষণ ধরে ও খেলা করলো, আমি ওকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম যে তুই কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা তুই নোস। সেটা আর ওকে বলা হয়নি, সেটা আজকে এই ব্লগের মাধ্যমে বলে দিলাম যে আর যাই হোক, ওর গায়ে মানুষের চামড়া নেই, মানুষের রক্ত নেই। মানুষ বিপদে পড়ে অনেক খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, পেটের দায়ে অনেকে অনেক কাজ করে। হয়তো আর্থিকভাবে ও খুব খারাপ কন্ডিশনে রয়েছে, সেটা আমি জানি, সেটা আমি মেনেও নিচ্ছি। কিন্তু তাই বলে যেই বাবাকে 8টা 20-তে ছুটি করিয়ে নিয়ে গেছে, সেই বাবার নাম করে মিথ্যে কথা বলে, যেই বাবা এখনো 2টো কিডনি যার ফেল, যে হয়তো জীবনের সঙ্গে যুদ্ধ করছে, সেই বাবার নাম করে মিথ্যে কথা বলে যে তার 6 ইউনিট রক্ত লাগবে। এটা সম্ভব? সত্যি এটা সম্ভব? বাবা মার জন্য করা, আর তার পরিণাম লাস্টে যদি এটা হয়, তাহলে কি সেই করার কোনো মূল্য আছে? আমি জানি না। সৌভিক বসাক, shame on you। এটাই শুধু বলতে চাই যে সৌভিক বসাক, shame on you। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেই বেরিয়ে গেছে, আমাকে সমস্ত জায়গা থেকে ব্লক করেছে, কিন্তু তা সত্ত্বেও এটা বলি, বেলেঘাটাতে মামার বাড়ি, ভবিষ্যতে কোনোদিনও দেখা করার চেষ্টাও করিস না। আর যদি জানতে পারি কালকে সকালবেলা যে যারা যারা টাকা দিয়েছিল তাদের কাছে তাদের টাকা পৌঁছে যায়নি, কোথা থেকে কিভাবে খুঁজে বার করতে হয় সেটা আমার জানা আছে, সেটা আমি বার করে নেব। আমার প্ল্যাটফর্মকে ব্যবহার করে, আমাকে ব্যবহার করে কেউ নিজের স্বার্থসিদ্ধি করবে, ভবিষ্যতে তার কোনোদিনও হবে না। আর এই যদি তার পরিস্থিতি হয়, আর তো কিছু বলারই নেই। এরপর যাদের সত্যিকারের প্রয়োজন হবে, এরকম যদি হতো, এখানে কেউ কেউ কমেন্ট করেছিল আমার লাইভে, দাদা আপনাকে অনেক ধন্যবাদ, অন্য কেউ হলে পাশ কাটিয়ে বেরিয়ে যেত, আপনাকে দেখলাম যে আপনি এটাকে নিয়ে এতক্ষণ ধরে পড়ে থাকলেন, ওকে সাহায্য করলেন। কি তার মূল্য? এই তার মূল্য? এই তার মূল্য? জানি না। আমি স্টিল নাও 11:30টার সময় লাইভে বসেছিলাম, 3:30টের সময় আমি আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস মেসেজ ছেড়েছি। লাইভটা শেষ করে দিয়েছিলাম কখন? স্টিল নাও আমি এই চেয়ারটা থেকে উঠিনি। যখন আমি আমার গ্রুপে ভয়েস মেসেজটা ছাড়লাম, তখন আমার ফ্যামিলি মেম্বাররা আমার বললো, তুমি আগে ওয়াশরুম যাও, আগে টয়লেট করো, তারপরে এসে তুমি এই ভিডিওটা বানাও। বিকজ এই ভিডিওটা বানাতেও আরো 10-15 মিনিট তো সময় লাগবে। এতক্ষণ তুমি, যেহেতু তুমি সুগার পেশেন্ট, এতক্ষণ তুমি টয়লেট চেপে বসে থেকো না। তো সেই জন্যই আমি 11:35 আপনাদেরকে টাইম দেখালাম, গুগল টাইম, এবং রাত্রি 3:35 আমি আপনাদের গুগল টাইম দেখালাম, এবং এই ভিডিওটা এখন আমি বানালাম। এখন অলরেডি 4:10 আর কি বলবো, আমি হতবাক। আর একটা কথা বলতে চাই, যারা টাকা পাঠিয়েছেন তারা তাদের টাকা পেয়েছেন কিনা অবশ্যই আমাকে এই ব্লগে কমেন্ট করে জানাবেন। যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা অবশ্যই ফোন নাম্বারে মেসেজ করে বা ফোন করে জানাবেন। এটুখানেই বলতে পারি, shame on you সৌভিক বসাক। আমার এই ভিডিওর থাম্বনেলে এটাই লেখা থাকবে বড় বড় করে, shame on you সৌভিক বসাক। মনুষ্যত্বের পরিচয় এটা নয়। হাত পা চোখ কান থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের চামড়াও গায়ে থাকে না। এগেইন shame on you সৌভিক বসাক।